তো হ্যালো বন্ধুরা, আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো। তো তোমরা যে সকল ভাই বোনেরা বিএ বেঙ্গলি অনার্স নিয়ে এসকেবি ইউনিভার্সিটির আন্ডারে সবে সবে 5th সেম ক্রস করার পর 6th সেমে উঠেছো, তোমরা অনেকেই কমেন্ট করছিলে যে দাদা সিলেবাসটা যদি একটু আলোচনা করে দেন তাহলে খুবই ভালো হয়। তো এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের 6th সেমে সম্পূর্ণ সিলেবাস আলোচনা করব, পাশাপাশি অনেক তথ্যও তোমাদেরকে আমি দিতে চলেছি। তো সেই তথ্যগুলো আশা রাখছি তোমাদের কাজে লাগবে, এবং আমরা দেখে নেব এই সিলেবাসকে কেন্দ্র করে কি কি বই নিতে হবে, কোন কোন বইগুলো নিলে তোমাদের ভালো কাজে লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা সিলেবাসে একটু চলে যাই। দেখো সিলেবাসে আমরা দুটো পার্ট পাবো। প্রথমে মেন সিলেবাসে আমরা দুটো পার্ট পাবো, একটা হচ্ছে রবীন্দ্র সাহিত্য, ঠিক আছে, আর একটা হচ্ছে সীমান্ত বাংলার লোকসাহিত্য। তো প্রথমে আমরা আলোচনা করব এই রবীন্দ্র সাহিত্যের মধ্যে তোমাদেরকে কি কি পড়তে হচ্ছে। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে শুনবে। তো দেখো তোমাদের এই রবীন্দ্র সাহিত্যের মধ্যে মোট 4টে পার্ট আছে, ঠিক আছে, যেটাকে আমরা 4 দিগন্ত বলতে পারি। ঠিক আছে, একটা হচ্ছে সঞ্চয়িতা, একটা হচ্ছে ছিন্নপত্র, একটা হচ্ছে প্রাচীন সাহিত্য, একটা হচ্ছে সাহিত্য। ঠিক আছে, তো দেখো সঞ্চয়িতার মধ্যে তোমাদের মোট 10টা কবিতা পড়ছে। সঞ্চয়িতা জিনিসটা কি সেটা একটু পরে বলছি। ঠিক আছে, দেখো সঞ্চয়িতার মধ্যে মোট 10টি কবিতা পড়ছে। কি কি না, একটা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ, একটা হচ্ছে মেঘদূত, একটা হচ্ছে নিরুদ্দেশ যাত্রা, ঠিক আছে, একটা হচ্ছে বলাকা, একটা হচ্ছে আভিসার, ঠিক আছে, একটা হচ্ছে আফ্রিকা, একটা হচ্ছে এক গায়ে, একটা হচ্ছে আমি, একটা ঐক্যতান, তারপরে সাধারণ মেয়ে। মোট এই 10টি কবিতা তোমাদের কিন্তু পড়ছে সঞ্চয়িতার মধ্যে। ঠিক আছে, এবার একটু আমরা জেনে রাখবো এই সঞ্চয়িতা জিনিসটা কি। দেখো সঞ্চয়িতা জিনিসটা হচ্ছে রবি ঠাকুরের কাব্য সংকলন। ঠিক আছে, রবি ঠাকুরের কাব্য সংকলন, মানে কাব্য সংকলনকে বলা হয় সঞ্চয়িতা। ঠিক আছে, তো যেহেতু রবি ঠাকুরের কাব্য সংকলন, সেহেতু এখানে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট কতগুলো কাব্য ছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট কাব্য ছিল 56টি। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুরের মোট কাব্য ছিল 56টি। অনেক কাব্য আছে, যেমন সোনার তরী আছে, চিত্রা আছে, প্রভাত সঙ্গীত আছে, সন্ধ্যা সঙ্গীত আছে, কণিকা, খনিকা, শিশু, অনেক আছে। 56টি তিনি কাব্যগ্রন্থ তিনি কিন্তু লিখেছেন। তো ঠিক আছে, তো সেগুলোকে সংকলন করছে কোথায় না সঞ্চয়িতাতে। দেখো একটা এক্সাম্পল স্বরূপ আমি বোঝাই। এই যে নির্ঝরের স্বপ্নভঙ্গ, এই যে কবিতাটা তোমাদের, এই কবিতাটা তাহলে কোন কাব্যগ্রন্থের অন্তর্গত যদি আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, তাহলে কি হবে না এই কবিতাটা হচ্ছে প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত। এই যে প্রভাত সঙ্গীত নামক একটা কাব্যগ্রন্থ আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, তারই অন্তর্গত হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। তো এই প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থে মোট 13টি কবিতা সংকলিত হয়েছে। তো তার মধ্যে অন্যতম একটা কবিতা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। তো পাশাপাশি আমরা এখানে মনে রাখবো যে প্রভাত সঙ্গীত যে কাব্যগ্রন্থটা, এটা 1883 সালে প্রকাশিত হয়। এটা আমরা একটু মনে রাখবো যে 1883 সালে প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থটি প্রকাশিত হচ্ছে। এই প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট 13টি কবিতা ছিল প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থে। তার মধ্যে অন্যতম একটা কবিতা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ। ঠিক আছে, তো এই প্রভাত সঙ্গীতটা তিনি উৎসর্গ করেছিলেন কাকে? ইন্দিরা দেবীকে। ঠিক আছে, এই বেসিক কিছু জায়গাগুলো একটু মনে রাখবে। তারপরে ধীরে ধীরে যখন আলোচনা করব মেঘদূত, নিরুদ্দেশ যাত্রা, এগুলো কিন্তু তোমাদেরকে পরে তখন জানানো হবে। ঠিক আছে, আর একটা বিষয়, এই যে সঞ্চয়িতা আর সঞ্চিতা দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না। সঞ্চয়িতা মানে হচ্ছে কি না রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন হচ্ছে সঞ্চয়িতা, আর সঞ্চিতা আর একটা হচ্ছে সঞ্চিতা। ঠিক আছে, সঞ্চিতাটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতা ও গানের সংকলন। সঞ্চয়িতাটা কি? সঞ্চয়িতাটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য সংকলন, এবং সঞ্চিতাটা হচ্ছে কাজী নজরুল ইসলামের কবিতা ও গানের সংকলন। ঠিক আছে, এগুলো একটু খাতাতে লিখে নেবে। বোঝা গেছে? এই হচ্ছে সঞ্চয়িতা। সঞ্চয়িতাতে তোমাদেরকে মোট পড়তে হচ্ছে 10টি কবিতা। ঠিক আছে, ওকে। এবার হচ্ছে ছিন্নপত্র। ছিন্নপত্র হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পত্র জাতীয় রচনা। ঠিক আছে, তো এই ছিন্নপত্রের মধ্যে তোমাদেরকে 10 নম্বর পত্রটা পড়তে হচ্ছে, 18 নম্বর পত্রটা পড়তে হচ্ছে, 30 নম্বর পত্রটা পড়তে হচ্ছে, 67 নম্বর পত্রটা পড়তে হচ্ছে, এবং 108 নম্বর পত্রটা পড়তে হচ্ছে। তাহলে এখানে প্রশ্ন, এই যে ছিন্নপত্র নামক যে পত্র রচনাটা, ঠিক আছে, এখানে কতগুলো পত্র ছিল? এখানে মোট ছিন্নপত্রে ছিল 151টি পত্র। এটা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, যে ছিন্নপত্রে মোট 151টি পত্র ছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই ছিন্নপত্রের এই যে 151টি, অনেকগুলো পত্র, তো এতগুলো পত্র তিনি 7 বছর ধরে লিখেছিলেন। মনে রাখবেন, 7 বছর ধরে কিন্তু তিনি এই পত্রগুলো 151টি পত্র তিনি লিখেছিলেন। তাহলে এবার প্রকাশকালটা একটু জেনে নেব, যে এই ছিন্নপত্র প্রকাশ হচ্ছে কবে বলো তো?
সালে, মনে রাখবে। এই ছিন্নপত্র, ঠিক আছে, এই পত্র জাতীয় রচনাটা প্রকাশিত হচ্ছে 1937 সালে। বোঝা গেছে? এরপরে দেখো আর একটা তথ্য আমি তোমাদেরকে দিয়ে রাখি, সেটা কি, এই ছিন্নপত্র তো 151টা পত্র মিলে তো ছিন্নপত্রটা হয়েছিল। তো প্রথম যে 8টি পত্র, প্রথম 8টা পত্র তিনি কাকে লিখেছিলেন? শ্রী শচন্দ্র মজুমদারকে। লিখে নেবে, শ্রী শচন্দ্র মজুমদারকে তিনি প্রথম 8টা পত্র লিখেছিলেন, এবং পরবর্তীগুলো তিনি লিখেছিলেন ইন্দিরা দেবীকে। ঠিক আছে, পরবর্তীগুলো তিনি লিখেছিলেন ইন্দিরা দেবীকে। তাহলে এখানে আমাদের মনে রাখার কি বিষয় হচ্ছে না, এখানে আমাদের মনে রাখার বিষয় হচ্ছে যে ছিন্নপত্রে মোট 151টা পত্র ছিল। এই ছিন্নপত্র, ঠিক আছে, এটি 1937 সালে প্রকাশিত হচ্ছে। ঠিক আছে, এবং তিনি প্রথম যে 8টি পত্র লিখছেন সেটা লিখছেন শ্রী শচন্দ্র মজুমদারকে, এবং বাকি যতগুলো রয়েছে সেগুলো লিখছেন ইন্দিরা দেবীকে। বোঝা গেছে? এবং তিনি এই ছিন্নপত্রটা 7 বছর ধরে লিখেছিলেন। তো এই 151টার মধ্যে মোট 5টা তোমাদের নির্বাচিত, 10, 18, 30, 67 আর 108। বোঝা গেছে? ওকে, বোঝা গেল। তো কী কী বই নেবে সেটা একটু পরে বলছি। এরপরে আসছে প্রাচীন সাহিত্য। তো এই প্রাচীন সাহিত্যের সাথে আরেকটা আছে সাহিত্য। ঠিক আছে, এরপরে এখানে একটু বোঝার বিষয় আছে, সেটা কি না, এই যে প্রাচীন সাহিত্য, এই প্রাচীন সাহিত্যটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধ গ্রন্থ। ঠিক আছে, কি না, প্রবন্ধ গ্রন্থ। এই যে প্রাচীন সাহিত্য আর সাহিত্য দুটোই কিন্তু প্রবন্ধ গ্রন্থ, মনে রাখবে, প্রবন্ধ গ্রন্থ। তো এই যে প্রাচীন সাহিত্য, এটা কেমন টাইপের প্রবন্ধ গ্রন্থ? এটা হচ্ছে সাহিত্য তত্ত্ব ও সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থ। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 36টি প্রবন্ধ গ্রন্থ লিখেছিলেন, মনে রাখবে। রবীন্দ্রনাথ ঠাকুর মোট 36টি প্রবন্ধ গ্রন্থ লিখেছিলেন। তার কাব্য কতগুলো ছিল? 56টি ছিল। ঠিক আছে, মনে রাখবে এগুলো, হ্যাঁ। আর প্রবন্ধ গ্রন্থ ছিল 36টি, অনেক প্রবন্ধ। তার মধ্যে সাহিত্য তত্ত্ব ও সমালোচনামূলক প্রবন্ধ তিনি অনেকগুলো লিখেছিলেন। ঠিক আছে, যেমন এই যে প্রাচীন সাহিত্য একটা, এই যে সাহিত্য একটা, ঠিক আছে, সাহিত্যের পথে একটা, ঠিক আছে, বাংলা ভাষার পরিচয় একটা, এগুলো একটা প্রবন্ধ গ্রন্থ। এর মধ্যে আরও অনেক প্রবন্ধ রয়েছে। ঠিক আছে, তারপরে ছন্দ একটা, লোকসাহিত্য একটা, মানে এগুলো হচ্ছে সাহিত্য তত্ত্বমূলক প্রবন্ধ রবীন্দ্রনাথ ঠাকুরের। তো দেখো, এই যে প্রাচীন সাহিত্যের মধ্যে তোমাদেরকে কি কি পড়তে হচ্ছে? প্রাচীন সাহিত্যটা হচ্ছে একটা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ গ্রন্থ। কি জাতীয় প্রবন্ধ গ্রন্থ? না, সাহিত্য তত্ত্ব ও সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থ। বোঝা গেছে? ওকে, এরপরে এই প্রাচীন সাহিত্যের মধ্যে তোমাদেরকে কি কি পড়তে হচ্ছে? না, মেঘদূত পড়তে হচ্ছে, কাব্যের উপেক্ষিতা পড়তে হচ্ছে, শকুন্তলা পড়তে হচ্ছে, আর রামায়ণ পড়তে হচ্ছে। বোঝা গেল? তাহলে এই প্রাচীন সাহিত্য যে প্রবন্ধ গ্রন্থটা রয়েছে, এই প্রাচীন সাহিত্যটা প্রকাশিত হচ্ছে 1907 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই প্রাচীন সাহিত্য প্রবন্ধ গ্রন্থটা প্রকাশিত হচ্ছে 1907 সালে। এই প্রবন্ধ গ্রন্থের মধ্যে যে প্রবন্ধগুলো ছিল সেটা তোমাদের সিলেবাসে রয়েছে। একটা হচ্ছে মেঘদূত, একটা হচ্ছে কাব্যের উপেক্ষিতা, একটা হচ্ছে শকুন্তলা, রামায়ণ। বোঝা গেছে? ওকে, এরপরে দেখো যেটা হচ্ছে সাহিত্য। এই সাহিত্যটাও একটা প্রবন্ধ। ওই যে বললাম যে সাহিত্য তত্ত্ব ও সমালোচনামূলক প্রবন্ধ গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুর অনেকগুলো লিখেছিলেন। উদাহরণ দিলাম, একটা হচ্ছে প্রাচীন সাহিত্য, একটা হচ্ছে সাহিত্য, একটা সাহিত্যের পথে, বাংলা ভাষার পরিচয়, লোকসাহিত্য, এগুলো হচ্ছে একটা সাহিত্য তত্ত্বমূলক প্রবন্ধ। ঠিক আছে, তো তার মধ্যে একটা অন্যতম প্রবন্ধ গ্রন্থ হচ্ছে, প্রবন্ধ গ্রন্থ, তার মধ্যে অন্যতম একটা প্রবন্ধ গ্রন্থ হচ্ছে এই সাহিত্য, যেটা তোমাদের সিলেবাসে আছে। তো এই সাহিত্য প্রবন্ধ গ্রন্থের মধ্যে কোন কোন প্রবন্ধগুলো তোমাদের নির্বাচিত আছে? না, সাহিত্যের তাৎপর্য রয়েছে, সাহিত্যের সামগ্রী রয়েছে, সাহিত্যের বিচার রয়েছে, আর কাব্য স্পষ্ট অস্পষ্ট, এটা কিন্তু একটা, হ্যাঁ, কাব্য স্পষ্ট আর অস্পষ্ট। মোট এই যে সাহিত্য বলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে প্রবন্ধ গ্রন্থটি রয়েছে, সেখান থেকে তোমাদের নির্বাচিত মোট 4টে প্রবন্ধ তোমাদেরকে পড়তে হবে। একটা হচ্ছে সাহিত্যের তাৎপর্য, একটা হচ্ছে সাহিত্যের সামগ্রী, একটা হচ্ছে সাহিত্যের বিচার, আর একটা হচ্ছে কাব্য স্পষ্ট ও অস্পষ্ট। বোঝা গেছে? তো এই প্রাচীন সাহিত্য আর সাহিত্য, এই দুটো প্রবন্ধ গ্রন্থই কিন্তু 1907 সালে প্রকাশিত হয়। দেখো, 1907 নাম করতে করতে আবার হরপ্রসাদ শাস্ত্রীকে মনে করবে না। ঠিক আছে, কারণ আমরা সকলেই জানি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদ আবিষ্কার করেছিলেন, তাই তো, বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। তো দেখো, বোঝা গেল, এই হচ্ছে পুরো রবীন্দ্র সাহিত্যের জায়গাটা। ঠিক আছে, সঞ্চয়িতা বললাম, সঞ্চয়িতা সঞ্চিতা দুটো কিন্তু গুলিয়ে ফেলবেন, আবারও বলছি। তাহলে সঞ্চয়িতা গেল, ছিন্নপত্র 1937 সালে প্রকাশিত হচ্ছে।
ঠিক আছে। এখানে 151টি পত্র ছিল, তার মধ্যে তোমাদের এই 5টা পত্র নির্বাচিত আছে। প্রাচীন সাহিত্য, এইটা একটা সাহিত্য তত্ত্বমূলক প্রবন্ধ বা সমালোচনামূলক প্রবন্ধ, ঠিক আছে। তো এখানে এটা 1907 সালে প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। 1907 সালে প্রকাশিত হচ্ছে প্রাচীন সাহিত্য, এবং সাহিত্যটাও হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা প্রবন্ধ গ্রন্থ, এটাও 1907 সালে প্রকাশিত হচ্ছে, ঠিক আছে। এই গেল তোমাদের পুরো সিলেবাসটা, সেটা হচ্ছে রবীন্দ্র সাহিত্যকে কেন্দ্র করে। কি কি বই নিতে হবে সেটা একটু পরে আমি জানাচ্ছি, ঠিক আছে। দেখো, এরপরে আসছে কিনা সীমান্ত বাংলা লোকসাহিত্য। সীমান্ত বাংলা লোকসাহিত্য বলতে আমরা বুঝছি পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মানভূম, এই জায়গাগুলো, তাই তো। কি পড়তে হচ্ছে না, ঝুমুর পড়তে হচ্ছে, টুসু পড়তে হচ্ছে, ভাদু পড়তে হচ্ছে, আর ছৌ পড়তে হচ্ছে, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু এখানে আলোচনা করা সেরকম কিছু নেই, এই জায়গাগুলো পড়তে হচ্ছে। তার আগে সিলেবাসে একটা বিষয় মেনশন করা আছে, সেটা দেখো যে সীমান্ত বাংলা লোক সংস্কৃতি, এখানে আছে সংজ্ঞা, স্বরূপ ও বৈশিষ্ট্য। তাহলে আমরা একটা বিষয় পেয়ে গেলাম এখানে, সেটা কি না, এই যে ঝুমুর, যেটা তোমাদের সিলেবাসে আছে ঝুমুর, তাহলে ঝুমুরের সংজ্ঞা, ঝুমুরের স্বরূপ কি, হ্যাঁ, ঝুমুরের বৈশিষ্ট্য কি, টুসু কাকে বলে বা টুসুর সংজ্ঞা কি, ঠিক আছে, এর স্বরূপ বা বৈশিষ্ট্য আলোচনা করে, এরকম পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে কি, এই যে ঝুমুর, টুসু, ভাদু, ছো, এগুলো হচ্ছে আমাদের নিজেদের, ঠিক আছে। অর্থাৎ কি না, পুরুলিয়া, বাঁকুড়া, মানভূম, বীরভূম, এই সকল জায়গাগুলোতে কিন্তু এগুলো প্রচলিত রয়েছে। বোঝা গেল? এই হচ্ছে তোমাদের মেন সিলেবাস। আর ডিএসসি যে পেপারটা রয়েছে সেটা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো, নাহলে এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তো যাই হোক, দেখো এরপরে আমরা একটু বইয়ে চলে যাবো যে কী কী বই নিতে হবে। বেশি বই নিতে হবে না। দেখো, প্রথম কথা হচ্ছে এই যে রবীন্দ্র সাহিত্যের যে জায়গাটা, রবীন্দ্র সাহিত্যের জায়গা থেকে তো একটা বই কিনলেই হবে, ঠিক আছে। চাইলে তোমরা একটা বই কিনতে পারো, সেটা হচ্ছে আমাদের তপন বাবুর যে বাংলা শিক্ষকটা রয়েছে। কিন্তু আমি বলবো যে এই যে সঞ্চয়িতার যে জায়গাটা, এই জায়গাটা একটু কিনে রাখতে হবে তোমাদেরকে, ঠিক আছে। তো দেখো, তোমাদের এই যে রবীন্দ্র সাহিত্য, এই জায়গাটাকে কেন্দ্র করে তপনবাবু কিন্তু একটা বই বার করেছেন, ঠিক আছে, যেটার নাম দিয়েছেন রবীন্দ্র সাহিত্যের 4 দিগন্ত। 4 দিগন্ত মানে তোমরা বুঝতে পারছো, আমরা যে সিলেবাসে প্রথম যে 4টে পাঠ পেলাম, কি সঞ্চয়িতা পেয়েছি, তারপরে ছিন্নপত্র পেয়েছি, একটা প্রাচীন সাহিত্য পেয়েছি, একটা সাহিত্য পেয়েছি, এই যে 4টে পাঠ, এটাকে তিনি বলেছেন 4 দিগন্ত, রবীন্দ্র সাহিত্যের 4 দিগন্ত। তো এই যে বইটা, এই বইটা কালেক্ট করলেই হয়ে যাবে। বইটা আমার কাছে আছে, দাঁড়াও, এই যে এই বইটা, ঠিক আছে, এই বইটা কালেক্ট করলেই হবে। এই বইটার দাম মোটামুটি 240 টাকা দেখতে পাচ্ছি, তো ডিসকাউন্ট করে হয়তো 220 টাকা পড়বে। তো এই বইটাতে তোমরা প্রাচীন সাহিত্যের জায়গাটাও পেয়ে যাবে, মেঘদূত, রামায়ণ, সমস্ত কিছু পেয়ে যাবে, সাহিত্যের তাৎপর্য, সাহিত্যের সামগ্রী, সমস্ত আলোচনা পেয়ে যাবে। তোমাদের যে 5খানা ছিন্নপত্রের পত্র আছে সেটাও এখানে রয়েছে, সুন্দরভাবে পেয়ে যাবে। মানে ওই রবীন্দ্র সাহিত্য যে সিলেবাসটা আছে সেই সাহিত্যটাকে কেন্দ্র করেই তপনবাবু এই বইটা বার করেছেন। তো আমি বলবো এই বইটা তোমরা কালেক্ট করে নেবে, ঠিক আছে। এই বইটা কিন্তু মাস্ট কালেক্ট করবে, এটা কিন্তু তোমাদের খুবই কাজে লাগবে, পরবর্তী সময়েও কিন্তু কাজে লাগবে। আর চাইলে শুধু যদি টেক্সট, যদি আলোচনা চাও, তাহলে এই বইটা কিনবে, টেক্সটও পাবে, আলোচনাও পাবে। এটা হচ্ছে রবীন্দ্র সাহিত্যের 4 দিগন্ত, লিখেছেন অধ্যাপক তপন কুমার চট্টোপাধ্যায়, ঠিক আছে। ওকে, এটা আলোচনাও পাবে এবং টেক্সটগুলোও পেয়ে যাবে, ঠিক আছে। ছিন্নপত্রের যে 5খানা পত্র আছে সেটার আলোচনা পেয়ে যাবে, প্রাচীন সাহিত্যের আলোচনা পেয়ে যাবে, ঠিক আছে। তোমাদের সাহিত্যের যে প্রবন্ধগুলো আছে সেগুলোও পেয়ে যাবে, হ্যাঁ। এরপরে প্রাচীন সাহিত্য থেকে একটা জায়গা বলতে পারি, যদি তোমরা চাও রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্যের শুধু টেক্সটটা কিনতে, ঠিক আছে, অর্থাৎ এই বইটা, একদম ছোট্ট একটা বই, একদম ছোট্ট একটা বই, মোটামুটি 75 টাকা দাম হবে মনে হয়, 75 টাকা রয়েছে, ঠিক আছে এই বইটা। তো তোমাদের এই যে যেমন রামায়ণ আছে, মেঘদূত আছে, ঠিক আছে, যে জায়গাটা তোমরা দেখলে সিলেবাসে, এইখানে দেখে নাও, এই যে যেমন মেঘদূত আছে, কাব্যের উপেক্ষিতা আছে, শকুন্তলা আছে, রামায়ণ আছে। মোট তোমাদের কটা আছে? 4টে আছে, 1, 2, 3, 4টে প্রবন্ধ আছে। প্রাচীন সাহিত্যটা তো একটা প্রবন্ধ গ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের, যেটা 1907 সালে প্রকাশিত হচ্ছে। তো তার মধ্যে যে গ্রন্থগুলো নির্বাচিত আছে তোমাদের, সেটা হচ্ছে মেঘদূত, কাব্যের উপেক্ষিতা, শকুন্তলা, রামায়ণ, ঠিক আছে। তো এই বইটা যদি তোমরা কিনো, ঠিক আছে, তাহলে কি বলো তো, তাহলে তোমরা 3টে এক্সট্রা প্রবন্ধ পাবে, ঠিক আছে, 3টে এক্সট্রা। একটা হচ্ছে কি বলো তো, একটা হচ্ছে কুমার সম্ভব ও শকুন্তলা, আর একটা হচ্ছে কাদম্বরীর চিত্র, আর একটা হচ্ছে ধম্মপদং। এই 3টে এক্সট্রা প্রবন্ধ তোমরা পড়তে পারবে বা জানতে পারবে। কিন্তু ওই যে বইটা বললাম 4 দিগন্ত, সেখানে কিন্তু ওটা পাবে না, কেননা ওই বইটাতে তপনবাবু এই সিলেবাসটাকে কেন্দ্র করেই কিন্তু বইটা বানিয়েছেন। কিন্তু যদি তোমরা এই বইটা কিনো, তাহলে তোমরা এক্সট্রা 3টে প্রবন্ধ পেয়ে যাবে। কি কি না, কুমার সম্ভব
ও শকুন্তলা, এটা একটা প্রবন্ধ। আর একটা হচ্ছে কাদম্বরীর চিত্র, এটা একটা প্রবন্ধ। আর একটা হচ্ছে ধম্মপদম, এটা একটা প্রবন্ধ। 3টে প্রবন্ধ তোমরা কালেক্ট করে রাখতে পারো, পরবর্তী সময়ে কিন্তু কাজে লাগবে, বেশি দাম কিন্তু নয়। ঠিক আছে, বোঝা গেল। এরপরে আমরা চলে আসবো লোকসাহিত্যের জায়গাতে। তোমাদের লোকসাহিত্যের অর্থাৎ এই যে সিলেবাসে রয়েছে সীমান্ত বাংলা লোকসাহিত্য, এখানে যে বইটা কালেক্ট করবে এখানে একটু তোমরা মানে গন্ডগোল হবে। সেটা কেমন টাইপের দেখো, এখানে তো বলবো যে তোমরা বাংলা শিক্ষক বইটা যদি কিনো, ঠিক আছে, তাহলে স্পেশালিভাবে কিন্তু এই জায়গাটা পেয়ে যাবে, টুসু, ভাদু, হ্যাঁ, ছো, ঝুমুর, এই জায়গাটা কিন্তু তোমরা পেয়ে যাবে। কিন্তু তোমরা যদি এমনি বই কিনতে চাও বাংলা লোকসাহিত্য, হ্যাঁ, এর সাহিত্যটা যদি জানতে চাও, তাহলে একটা অথেন্টিক বই, সেটা হচ্ছে ডক্টর আশুতোষ ভট্টাচার্য লিখেছেন, ওনার বইটার নাম হচ্ছে বাংলার লোকসাহিত্য। তবে এটা 5টা খণ্ডে বিভক্ত, ঠিক আছে, 5টা খণ্ডের বিভক্ত। তো তোমাদের সিলেবাসকে কেন্দ্র করে আশুতোষ বাবুর যে 5টা খণ্ড রয়েছে, তার মধ্যে যে খণ্ডটাই তোমাদের সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে কি বলতো, তৃতীয় খণ্ডটা। তৃতীয় খণ্ডটার নাম হচ্ছে কি বলতো, তৃতীয় খণ্ডটার নাম হচ্ছে গীত ও নৃত্য। ঠিক আছে, গীত ও নৃত্য বলে এই তৃতীয় খণ্ডটার নাম। ঠিক আছে, বোঝা গেছে। তো আশুতোষ ভট্টাচার্যের একটা বই রয়েছে যার নাম হচ্ছে বাংলার লোকসাহিত্য। এই বইটা 5টা খণ্ডে বিভক্ত। ঠিক আছে, তো তোমাদের সিলেবাসকে জানতে হলে এই আশুতোষ ভট্টাচার্যের তৃতীয় খণ্ডটা নিতে হবে। তৃতীয় খণ্ডটার নাম হচ্ছে গীত ও নৃত্য বলে। ঠিক আছে, তো এখানে তোমরা টুসু, ভাদু, ছো এগুলো কিন্তু পেয়ে যাবে। বোঝা গেছে। তো বইটার দাম একটু বেশি হতে পারে, আর প্রায় 850-800 মতো পেজ রয়েছে। ঠিক আছে, আর এই বইটা আমি তোমাদেরকে বললাম না এই কারণেই যে এটা লিখেছেন বরুণ কুমার চক্রবর্তী, বাংলা লোকসাহিত্য চর্চার ইতিহাস। তো এই বইটা তোমাদের যতটা না প্রয়োজন তার থেকে অধিক দেওয়া আছে, সেই জন্য এই বইটা ছবিও দিলাম না, কিছুই দিলাম না, কেননা তোমাদের এই বইটা পড়তে গেলে মাথার উপর দিয়ে উড়ে যাবে। তো এইরকম বইয়ের দরকার নেই যে বই পড়লে মাথার উপর দিয়ে উঠবে, বুঝতে একটু অসুবিধা হবে প্রথমে। তো সেই জন্য বলছি তোমরা চাইলে এই বইটা কালেক্ট করে নিতে পারো। আর না হলে বাংলা শিক্ষক বলে যে বইটা আছে তপনবাবুর বইটা, সেটা তোমরা কিনতে পারো। মোট তোমাদেরকে 3টে বই কিনতে হবে এখান থেকে, আমি বলছি। একটা হচ্ছে বাংলা শিক্ষকটা তপনবাবুর, আর একটা হচ্ছে তপনবাবুর রবীন্দ্র সাহিত্যের 4 দিগন্ত। এটা কিন্তু কিনতে হবে, এটা পরবর্তী সময়েও কিন্তু তোমাদের খুব ভালোভাবে কাজে লাগবে, সুন্দরভাবে কাজে লাগবে। ঠিক আছে, আর প্রাচীন সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর যে 75 টাকার বইটা, ওই বইটা তো আমি রিকোয়েস্ট করবো কিনে রাখার জন্য। ঠিক আছে, 75 টাকা দাম। তো মোটামুটি তোমরা যদি 3টে বই কিনো, এই আশুতোষ ভট্টাচার্যের বইটা যদি নাও কিনো তাতেও কোনো সমস্যা নেই, বাংলা শিক্ষক যে বইটা আছে সেটা কিনে নিলেই কিন্তু হয়ে যাবে। আর যদি তোমরা পেরে যাও তাহলে এই বইটা কিনা তো খুবই ভালো, খুবই ভালো, প্রচণ্ড ভালো। ঠিক আছে, আশুতোষ ভট্টাচার্যের বাংলা লোকসাহিত্য তৃতীয় খণ্ডটা তবে কিনবে। ঠিক আছে, তৃতীয় খণ্ডটাই কিন্তু তোমাদের ওই সিলেবাসের টুসু, ভাদু, ছো, ঝুমুর এইগুলো কিন্তু পাবে, আগের খণ্ডগুলোতে কিন্তু পাবে না। ঠিক আছে, সেই জন্য বলছি। আর না হলে তোমরা বই দোকানে গিয়ে নিয়ে বলবে, বুকস অ্যান্ড বুকসে গিয়ে নিয়ে বলবে যে আমাদের সিলেবাসে এই যে টুসু, ভাদু, ছো, ঝুমুর রয়েছে, তো এই কোনো একটা ভালো লেখক দিন, কিংবা 2-3টে লেখক নেবে, নেওয়ার পরে একটু দেখবে চোখ বুলিয়ে, যেটা তোমার সুটেবল হবে তোমার জন্য সেই বইটা কিনে নেবে তোমরা। ঠিক আছে, না হলে আমি 3টে বই বলবো। একটা হচ্ছে বাংলার 4 দিগন্ত, ঠিক আছে, মানে রবীন্দ্র সাহিত্যের 4 দিগন্ত তপনবাবুর, যেখানে তোমাদের রবীন্দ্র পুরো সাহিত্যটা পেয়ে যাবে। ঠিক আছে, আর প্রাচীন সাহিত্য যে ছোট্ট বইটা ওইটা কিনবে, আর বাংলা শিক্ষকটা কিনে নেবে। এই 3টে বই কিনলেই হয়ে যাবে। আর যদি সম্ভব হয় তাহলে এই বইটা কিনবে। ঠিক আছে, এই বইটা কিন্তু কিনবে। বোঝা গেছে। তাই এই বইটা কিন্তু পরবর্তী সময়েও কিন্তু খুব বেশিভাবে কাজে লাগবে, কারণ খুবই অথেন্টিক একটা বই। ঠিক আছে, মঙ্গল কাব্যের উপরেও কিন্তু এই আশুতোষ ভট্টাচার্যের একটা অথেন্টিক বই রয়েছে। ঠিক আছে, মঙ্গল কাব্যের জায়গাটা। তো যাই হোক, ছেড়ে দাও। তো এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাসটা আলোচনা করে দিলাম। এখন অবধি যারা দেখে থাকে, মানে এখন অবধি যারা টিকে আছো এই ভিডিওতে, একটু কমেন্ট করে জানাবে, তো দেখার খুব ইচ্ছে হচ্ছে, কেননা থাকে না তো অনেকেই। যদি বুঝতে পেরেছো, যদি ভিডিওটা ভালো লেগেছে, কিচ্ছু বলো না, শুধু কমেন্ট করে একটু জানিও যে ভিডিওটা থেকে তোমরা বুঝতে পেরেছো, সিলেবাসটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। আর যে তথ্যগুলো বললাম সেই তথ্যগুলো লিখে রাখবে খাতাতে, সেই তথ্যগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই কাজে আসবে, ওগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে। ঠিক আছে, তো যাই হোক, এই হলো তোমাদের পুরো সিলেবাস। আর কী বই কিনতে হলো বা কী কিনতে হবে সেগুলো আলোচনা করে দিলাম। এর বাইরে আর সেরকম কিছু নেই। আমি সম্ভব হলে ছিন্নপত্র, তারপরে তোমাদের এই আফ্রিকা, মেঘদূত যে কবিতাগুলো আছে। হ্যাঁ, আর একটা বিষয়, এখানে গুলিয়ে ফেলবে না এই জায়গাটা, যে এখানে সঞ্চয়িতাতেও একটা মেঘদূত কবিতা আছে, আর এইখানে প্রাচীন সাহিত্যে একটা মেঘদূত প্রবন্ধ আছে। ঠিক আছে, মেঘদূত প্রবন্ধ এবং মেঘদূত কবিতা দুটোর মধ্যে কিন্তু গুলিয়ে ফেলবে না। ঠিক আছে,
তো এই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো চলো, আমি চেষ্টা করব নির্ঝর, স্বপ্নভঙ্গ, মেঘদূত, নিরুদ্দেশ যাত্রা, যে 5টা পত্র আছে তোমাদের প্রাচীন সাহিত্যের যে জায়গাগুলো রয়েছে এগুলো আলোচনা করে দেওয়ার কিংবা প্রশ্ন উত্তর দেওয়ার, ঠিক আছে, আমি চেষ্টা করব, ঠিক আছে। সময় হলে আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। এই হলো সিলেবাস পুরো ব্যাপারটা। আর ডিএসসি ব্যাপার যেটা রয়েছে সেটা পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব, ঠিক আছে, বোঝা গেছে। পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদেরকে আমি ওটা আলোচনা করব, সেখানে বলে দেবো কোন বইটা নেবে। তবে ডিএসসি পেপার ও বাংলা শিক্ষক বলে একটা বই বার হয়, ঠিক আছে, তপনবাবুর বইটা, সেটা চাইলে কালেক্ট করে নিতে পারো। তো ঠিক আছে, চলো, সকলেই ভালো থাকবে, ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করো। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে, হয় কোনো একটা টপিক আলোচনা করব, না হয় ডিএসসি পেপারের সিলেবাসটা আলোচনা করব, ঠিক আছে। দেখা যাক, সময় করে আমি কিছু একটা পিপিটি বানিয়ে তোমাদের সামনে আমি হাজির হব।